ফিজিওথেরাপি কি? কখন একটা মানুষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবে? নমস্কার ও স্বাগতম জানেন কি পডকাস্ট, ইনিশিয়েটিভ বাই ইজাবেল ডিজিটাল প্রাইভেট লিমিটেড। আমি মৌমিতা, ইজাবেল ডিজিটালের বিডিএফ ও সঞ্চালিকা। কথা দিয়েছিলাম এই পডকাস্টে প্রতিদিন কোনো না কোনো ফিজিওথেরাপিস্ট বা ডক্টরদের আনবো। আজ তেমনই একজন অসাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে এই বিশেষ পর্বে, যিনি শুধু চিকিৎসকই নন, তিনি সমাজসেবীও। আসুন পরিচয় করে নিই তার সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। নমস্কার। এনার সম্পর্কে বলে রাখি যে ইনি ফিজিওকেয়ার অ্যান্ড কিওর বার্ডওয়ান চিলড্রেন উইথ ডিসএবিলিটিস রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, দুর্গাপুর স্পাইন কেয়ার অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিকের প্রতিষ্ঠাতা। দুটোই কিন্তু সরকারি রেজিস্টার্ড প্রতিষ্ঠান। ডাক্তারবাবুকে আজকের এই বিশেষ পর্বে স্বাগত জানাই। ফিজিওথেরাপি এই যে ব্যাপারটা, এটা বহুদিন ধরেই চলে আসছে, কিন্তু মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। তেমনি আজকে বহু তথ্য আপনার কাছ থেকে আমি জানবো। ফিজিওথেরাপি কি? মানুষের জীবনের ভূমিকাটা কি? এক কথায় যদি আমরা ফিজিওথেরাপিকে সহজ ভাষায় বুঝতে চাই, তাহলে এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট প্রসিডিউর যেখানে আমরা মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে কাজ করি। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আমাদের মাপকাঠি আছে, সেই অনুযায়ী একজন ফিজিওথেরাপিস্ট তার কাছে আসা রোগীর প্রথমে অ্যাসেসমেন্ট করবে, তারপরে প্ল্যান অফ ট্রিটমেন্ট করবে, তাকে কি ট্রিটমেন্ট প্ল্যানিং হবে, এবং তার শেষে ইমপ্লিমেন্ট করবে। এবং সহজ ভাষায় আমরা যে কাজগুলি করি, কোনো পেশেন্টের হয়তো ব্যথা হয়েছে, সে হয়তো সেই ব্যথার জন্য জয়েন্টের মুভমেন্ট করতে পারছে না, অথবা তার জয়েন্টের মুভমেন্টের জন্য হয়তো কোনো পেইন হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে, এবং প্যারালাইসিস, এটা পেডিয়াট্রিক হোক বা অ্যাডাল্ট হোক, সেই সমস্ত মানুষদের প্যারালাইসিসের পরে যখন মুভমেন্ট ডিসঅর্ডার হতে শুরু করে, তারা হাঁটতে পারেন না, বা হাঁটাচলা করলেও তার মধ্যে সমস্যা আসে, ব্যালেন্সের প্রবলেম হয়, বা নিজে হাতে কাজ করতে পারেন না, সেই ক্ষেত্রে, এবং কার্ডিওপালমোনারি ক্ষেত্রে, এবং obstetrics and gynecological ক্ষেত্রে, অর্থাৎ আফটার প্রেগন্যান্সি মাইল্ড রিহ্যাবিলিটেশন, বা তারপরে যদি কোনো বাচ্চার সেরিব্রাল প্যালসি বা এক কথায় নিউরোমোটর ডিসঅর্ডার হয়, বহু বাচ্চারা সঠিক ঠিক সময় হাঁটতে পারে না, তার একটা ডিলেড ডেভেলপমেন্ট মাইলস্টোন আসে, যেখানে 1 বছরকে 1 বছর 5-6 মাসের মধ্যে হাঁটার কথা, অধিকাংশ বাচ্চাই হাঁটছে, সেক্ষেত্রে সেই বাচ্চাটি হাঁটতে আরো 2 বছর 3 বছর বেশি সময় নিচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই ফিজিওথেরাপি যিনি চিকিৎসা করছেন, তিনি সঠিক প্ল্যান করতে পারবেন যে কোন কোন মাসেলের জন্য হচ্ছে, বা আর কতদিন পরে সে হাঁটতে পারবে, একটা স্পেসিফিক গোল রেখে কাজ করা। এই এক কথা যদি বলা হয়, তাহলে ফিজিওথেরাপির এই পরিসরটা কিন্তু কাজের পরিসরটা কিন্তু খুব বড়, অর্থাৎ বাচ্চা জন্মানোর পর মুহূর্ত থেকে একদম জেরিয়াট্রিক এই পিপলদের পরিষেবা আমাদের মাধ্যমেই দেওয়া হয়। আচ্ছা, অনেকেই যে মনে করে যে ফিজিওথেরাপি হচ্ছে ব্যায়াম বা মাসাজের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ঠিক কতখানি সঠিক? দেখুন, অ্যাডাল্ট ফিজিওথেরাপি বা চাইল্ড ফিজিওথেরাপি যে কোনো ক্ষেত্রেই হোক, কি ফ্যাক্টর হচ্ছে বায়োমেকানিক্স। বায়োমেকানিক্স মানে দেখুন, আজকে আমার ব্যথা হতেই পারে, ধরেন কথার কথা আমার শোল্ডারে বা স্পাইনে একটা কোনো ব্যথা হলো, কোমরে ব্যথা হলো। এবার আমি যদি সেই ব্যথার কারণটা না খুঁজে বার করি, আমাকে হয়তো বহু ব্যায়াম করতে হতে পারে। আগে দেখতে হবে সেই পেনের উৎপত্তির কারণ কি। যদি দেখা যায় যে সেই পেনের উৎপত্তির কারণ পেশেন্টের কোনো ইনফেকশন ডিজিজ বা রিউম্যাটিক ফ্যাক্টর সমস্ত গুলো আছে, তাহলে সেটা কিন্তু ফিজিওথেরাপির অন্তর্গত হয় না। তারপরে যদি দেখা যায় যে পেনের কারণে মেকানিক্যাল লো ব্যাক পেন বা মেকানিক্যাল সার্ভাইকাল পেন, তখন আমাদেরকে অ্যাসেস করতে হয় যে সেই স্পাইনকে রিলেটেড ফ্রন্ট মাসেল বা ব্যাক মাসেল কোনগুলো ড্যামেজ হয়ে আছে, তাকে অ্যাসেস করে সেই ব্যথার সাথে শরীরের অন্য কোনো জয়েন্টের বা অন্য কোনো পেশির আরো সম্পর্ক আছে কিনা, সেই জায়গাটা কিন্তু করতে হয়। এবং এর জন্য কিন্তু বায়োমেকানিক্স এবং অ্যানাটমি এই দুটোর কিন্তু নলেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জয়েন্টের বায়োমেকানিক্স খুব সহজ হিসেবে হয় না। যেরকম আমরা বহু ক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখেছি যে নি পেশেন্ট হয়তো নি জয়েন্টে ব্যথা, এবার আমাদের কি করি যে আমরা যদি ছোট করে ন্যারো ভিশন করে নি জয়েন্টের উপরে আমরা কাজ করবো, কিন্তু যদি প্রপার আমরা বায়োমেকানিক্স বা অ্যানাটমির উপরে কাজ করি, হয়তো দেখা যেতে পারে যে হয়তো নি জয়েন্টের পেনটা অ্যাঙ্কেল থেকে আসছে, গোড়ালি থেকে, অথবা কোমর থেকে আসছে, অথবা হিপ জয়েন্ট থেকে আসছে। অর্থাৎ একটা ব্রড স্পেকট্রাম, একটা আরো বড় জায়গা থেকে আমরা কিন্তু ভাবতে পারি, যেটা ফিজিওথেরাপির কি ফ্যাক্টর, এই বায়োমেকানিক্স অ্যাসেসমেন্ট এবং তার সাথে পশ্চাৎ অ্যাসেসমেন্ট সবকিছু।
অসাধারণ একটা মানে এত গুরুত্বপূর্ণ একটা তথ্য, অথচ আপনি এত সহজ সরল ভাষায় ব্যাপারটা বুঝিয়ে দিলেন, খুব ভালো লাগলো। পর্দার ওপারে যারা পডকাস্ট দেখছেন, আশা করি তাদের মনে একটা প্রশ্ন হয়তো হচ্ছে এখন এই মুহূর্তে, যে কখন একটা মানুষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবে? দেখুন, মূলত আমি যদি চাইল্ড থেকেই ধরি, চাইল্ড থেকে হলে যখন বাবা মারা দেখছেন যে হ্যাঁ বাচ্চাটি সঠিক সময় হাঁটছে না, হয়তো 2 বছর বয়স হয়ে গেছে, বা হাঁটা চলার মধ্যে সঠিক ছন্দপতন, যেটা একটা বাচ্চার নর্মাল হাঁটা একটা প্যাটার্ন থাকে, বাড়ির গুরুজনরা দেখতে পাই, বয়স্ক মানুষদের চোখে দেখা যায় যে হাঁটার মধ্যে ছন্দপতন হচ্ছে, বা পেডিয়াট্রিক্স বা যারা মেডিকেল সার্ভিস প্রোভাইড তারা আছেন, তারা হয়তো দেখছেন যে হ্যাঁ বাচ্চাটি একটা ডিলেড ডেভেলপমেন্ট মাইলস্টোন, সেখান থেকে শুরু হয় বাচ্চা থেকে। তারপর স্পোর্টস ইনজুরি, বহু জিম পপুলেশনে আছে যেখানে এক্সারসাইজ করতে গিয়ে লেগে গেল, এবারে ধরুন লেগে যাওয়ার পরে তো ফিজিওথেরাপিতে আসতেই হয় বহু ক্ষেত্রে। কিন্তু আমরা যদি সঠিক প্রিভেন্টিভ মেজার গুলো করি, যে আমি পশ্চাৎ কারেকশন গুলোকে ঠিক রাখবো, বা যে মাপকাঠি রাখলে আমার ইনজুরি হবে না বা ইনজুরি হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে, সেই মাপকাঠি গুলো কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট আপনারা স্পোর্টস ফিল্ডে খুব ভালোভাবে আমরা তারা এই খেলাধুলার সাথে যুক্ত মানুষ তাদের কাছে পৌঁছে দিতে পারি। এরপরে চলে আসা যায় যে যেগুলো আমরা বারবার শুনি, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সায়াটিকা পেন, বা বয়স্কজনিত কারণে গাঁটে ব্যথা, এটা তো রয়েছে একদম জেরিয়াট্রিক পপুলেশনে। এবারে সেই ক্ষেত্রে আমরা কাজ করি, এবং জেরিয়াট্রিক পপুলেশনে কি থেকে দেখুন এই যে 55-60 এই সমস্ত মানুষ যারা হাঁটু ক্ষয়ে যাওয়া নিয়ে আমাদের কাছে আসছেন, বা হাঁটু অপারেশন করা হয়েছে, নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়েছে, কিন্তু তারপরে হয়তো সঠিক স্ট্রেংথ পাচ্ছে না, কারণ নি জয়েন্ট রিপ্লেসমেন্ট তো শুধু একটা কমপ্লিট মানুষকে ওয়াক করা, রিপ্লেসমেন্ট একটা বড় ধাপ, একটা মানুষকে সারিয়ে তোলার, বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা যে কোনো স্পাইন সার্জারি, এগুলো একটা খুব বড় ধাপ, কিন্তু তারপরেও বেশ কিছু ধাপ পেরোতে হয়, এবং সেই ধাপের মধ্যে বড় কাজ হয় মাসেলের স্ট্রেংথ অথবা সেই জয়েন্টের স্টেবিলিটি। এবং সেই জয়েন্টের স্টেবিলিটিকে আমরা যদি বলি দুভাবে ভাগ করে, যে একটা হচ্ছে স্ট্যাটিক স্টেবিলিটি, একটা হচ্ছে ডায়নামিক স্টেবিলিটি। দেখবেন কিছু মানুষ আমাদেরকে কি বলে যে আমার হাঁটাচলা করলে আরাম লাগে, কিন্তু দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়, তার মানে কি তার স্ট্যাটিক স্টেবিলিটিতে প্রবলেম আছে। আবার কিছু মানুষ হয়তো বলে যে আমার তো দাঁড়িয়ে থাকলে কোনো অসুবিধা নেই বা বসে থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যখন হাঁটাচলা করতে শুরু করি তখন 5 মিনিট কি 10 মিনিট বা 2 মিনিট পরে আমার কোমর থেকে যন্ত্রণা শুরু। আপনি এটা যেটা বললেন, এটা বেশিরভাগ দেখা যায় যে একটা মানে বাড়ি গৃহবধূর ঠিক যখন 45 থেকে 50 এর মধ্যে বয়সে যখন সে পদার্পণ করে, তখন এই প্রবলেমটা বেশি দেখতে পাওয়া যায়, যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকা বা হয়তো চলাচল করলে। অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে এক্স্যাক্টলি তার কি মাসেলের স্ট্রেংথের সমস্যা আছে, নাকি আফটার 45 ফিমেলদের যে শারীরিক পরিবর্তন হয় সেক্ষেত্রে তার ক্যালসিয়াম অ্যাবজর্পশন চেঞ্জ হচ্ছে কিনা, বা তার হিস্ট্রিতে কোনো হিস্টেক্টমি অপারেশন আছে কিনা, বা তার লোয়ার অ্যাবডোমেনে কোনো সার্জারি আছে কিনা। কারণ পেলভিক ফ্লোর মাসেল খুব ইম্পর্টেন্ট যে কোনো স্টেবিলিটির ক্ষেত্রে, যে লোয়ার অ্যাবডোমেনে যদি সার্জারি হয়ে থাকে ফিমেলদের, যেটা সিজার হয় বা এই সমস্ত ক্ষেত্রে, বহু ক্ষেত্রে স্টেবিলিটি লস হয়ে যায়, এবং পেলভিক ফ্লোর স্টেবিলিটি যখনই লস হয়ে যায় তখন কিন্তু শরীরে কিন্তু বেশ কিছু সমস্যা আসে, যেরকম ধরুন হাঁটু ব্যথা আসতে শুরু করে। মানে এই নয় যে পেলভিক ফ্লোরের জন্য হাঁটুতে ক্ষয়ে যাচ্ছে ডাইরেক্টলি, কিন্তু ধরুন সেই মানুষের একটা পজিটিভ নি জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিসের ফ্যামিলি হিস্ট্রি আছে, তখন পেলভিক ফ্লোর মাসেলের ইনস্টেবিলিটি বা তার একটা হিস্ট্রি অফ সার্জারি যেটা হয়তো প্রপার রিহ্যাব হয়নি, সেটা কিন্তু সেই অস্টিওআর্থ্রাইটিসের যে তীব্রতা বা শরীরের মধ্যে তার যে ড্যামেজ করার গভীরতা সেটা কিন্তু বাড়িয়ে দেয়। আচ্ছা, সুতরাং যে আমি প্রথমেই বলেছিলাম যে একটা আমাদের ন্যারো ভিশন নিয়ে কোনো কাজ করলে হবে না, প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে, যার জন্য বায়োমেকানিক্স খুব দরকার। অর্থাৎ অ্যাজ এ হোল আমরা যখন একটা ক্লায়েন্ট আমাদের কাছে পেন নিয়ে আসে তখন আমরা তাকে অ্যাজ এ হোল অ্যাসেস করি, তার পশ্চার, তার মুভমেন্ট, তার ডায়নামিক স্টেবিলিটি, তার ব্যালেন্স, এভরিথিং অ্যাসেস করা হয়, দেন আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যানিং করি। আচ্ছা, ওই খেলাধুলা জগতের সঙ্গে যখন কথা বলছিলেন, তো দেখা যায় যে অনেক সময় অনেক প্লেয়ারদের কি হয় না, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেখানে কি উইদাউট অপারেশনে ফিজিওথেরাপির মাধ্যমে সেটা সম্ভব? হ্যাঁ, এখানে একটা আমব্রেলা লাইফ মানে ছাতার মতো একটা প্রোগ্রাম আছে। কারণ প্রথমে যখন লিগামেন্ট কোনো প্লেয়ারের ইনজুরি হয় তখন তাকে একটা অ্যাসেস করে দেখতে হয় যে রেডিও ইমেজের মাধ্যমে তার ডিগ্রি অফ ড্যামেজ কতটা হয়েছে, আইদার এমআরআই, স্ক্যান বা এক্সরে। যদি দেখা যায় যে এমআরআই বা স্ক্যানে দেখা যায় লিগামেন্টের সার্জিক্যাল ড্যামেজটা অনেকটা বেশি হয়েছে, কমপ্লিট টিয়ার হয়েছে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু তাকে একজন অর্থোপেডিশিয়ান সার্জনের সাথে, যিনি লিগামেন্টের উপর স্পেশালি কাজ করেন সেই জয়েন্টের উপরে, বা স্পোর্টস সার্জনের সাথে কথা বলতে হয়, কনসাল্ট করতে হয়, এবং তারপরে একটা টিম ওয়ার্ক হয়। সেক্ষেত্রে যে ফিজিও থাকেন তারা অ্যাসেস করেন যে সেই পেশেন্টের, যা মানে স্পোর্টস পার্সনের সেই জয়েন্টের স্ট্রেংথ কিরকম আছে, আদৌ সেটা
উইদাউট সার্জারি করে দেওয়া যাবে কিনা, সেই অ্যাসেসমেন্ট করার পরেই ঠিক করা হয় যে অপারেশন করতে হবে কি হবে না। এবং এটা কিন্তু একজন মানে একক সিদ্ধান্ত নেওয়া যায় না, এবং তার কিছু প্যারামিটার আছে, অ্যাসেসমেন্ট আছে, বিভিন্ন স্পেশাল টেস্ট করা হয়। শুধু রেডিও ইমেজ করলে তো হয় না, তার সাথে ক্লিনিক্যাল কোরিলেশন করতে হয়, রেডিও ইমেজ, ক্লিনিক্যাল কোরিলেশন, পাস্ট হিস্ট্রি, প্লেয়ারের ইনজুরি, এই সব কটা সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু পেশেন্ট স্পোর্টস পার্সনকে ঠিক করে যে অপারেশন করে সারানো যাবে নাকি তার একটা প্রলং রিহ্যাবিলিটেশন পদ্ধতিতে কনজারভেটিভ ম্যানেজমেন্ট অর্থাৎ বিনা সার্জারিতে আমরা তাকে আবার মাঠে ফিরিয়ে আনতে পারবো। কি ভাবছেন? অনেক জটিল সমস্যাগুলোর বেশ সমাধান খুব সহজেই পেয়ে যাচ্ছেন, তাই তো? তার জন্য চোখ রাখতে হবে অবশ্যই কিন্তু এই পডকাস্টে। ডাক্তারবাবুর কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে শহরে প্রচুর ফিজিওথেরাপিস্ট রয়েছে, কিন্তু কিভাবে সবাই বুঝবে বা চিহ্নিত করবে যে কে ভালো এবং সঠিক? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এই কয়েকদিন আগে 22 এপ্রিল 2025-এ NCHAP অ্যাক্ট, ন্যাশনাল কাউন্সিল অ্যাক্ট 2021, সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। তা সেক্ষেত্রে বলা হয়েছে কি, একজন জেনুইন ফিজিওথেরাপিস্ট তাকে ন্যূনতম কোনো স্বীকৃত এই বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বিপিটি অর্থাৎ ব্যাচেলর ইন ফিজিওথেরাপি কোর্স করতে হবে। আচ্ছা, তবে সে সঠিকভাবে নিজে থেকে একটি ক্লিনিক খুলে সে নিজের ফিজিওথেরাপি পরিষেবা সমাজে দিতে পারবে। এটা হচ্ছে প্রথম। এবং তারপর কাউন্সিলে এখন আমাদের নাম নথিভুক্ত হয়েছে, যদিও একটা অনগোয়িং প্রসেস, এখনো সম্পূর্ণ হয়নি, অত সম্পূর্ণ হতে একটু সময় লাগবে। তবুও আমি বলবো আপনাদেরই মাধ্যমে যখন আপনি কোনো ফিজিওথেরাপিস্টের কাছে পরিষেবা নিতে যাবেন, তখন অন্তত জেনে নেবেন সে যেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, যেটা ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 4.5 বছর, এখন যদি নেট এক্সাম দিয়ে 5 বছর হতে চলেছে, এই যাবৎকালে 4.5 বছর ছিল, 4.5 বছরের ব্যাচেলার ডিগ্রি করে থাকে, এবং তার ঊর্ধ্বে কোনো অসুবিধা নেই। মাস্টার্স ডিগ্রি আছে, পিএইচডি আছে, সেগুলো তো অসুবিধা নেই। খুব সুন্দর এই যে সহজভাবে আপনি বিষয়গুলো আপনি সবাইকে ক্লিয়ার করে দিচ্ছেন, এটা বেশ ভালো লাগছে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ধরুন অনেকেই বলে যে এখানে আমি ব্যায়াম করছি আমার এই রোগের জন্য পার্টিকুলারলি, কিন্তু ফিজিওথেরাপি করে কি হবে, আমার ব্যায়ামের মাধ্যমেই তো সেরে যাবে। তাহলে ব্যায়াম কি ইকুয়াল ফিজিওথেরাপি? একটা সহজ উদাহরণ ধরুন, স্পাইনে স্কোলিওসিস বলে একটা উদাহরণ হিসেবে আমি দেখেছি। স্কোলিওসিস বলে একটা সমস্যা। স্কোলিওসিস মানে হচ্ছে কি, ল্যাটারাল কার্ভেচার অফ স্পাইন, আমাদের সিদ্ধান্ত সোজা নামছে, একটা দিকে টিল্ট হয়ে গেছে, এবং তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে কনজেনিটাল, জন্মগত, আর একটা হচ্ছে একটা আপনার কোনো ইনজুরির পরে বা কোনো মাসেল স্প্যাজমের জন্য। এবার আমি পরেরটাই ধরে নিচ্ছি, কোনো একটা ইনজুরি, মাসেল স্প্যাজম বা তার শরীরের অন্য কোনো সমস্যার জন্য তার মাসেল ওই জায়গাটাতে ইমব্যালেন্স তৈরি হয়েছে। এবারে সিদ্ধারের দুটো হাতে দুটো মাসেল আছে, সেম মাসেল দুদিকে আছে, রাইট সাইডে, লেফট সাইডে। এবারে ধরুন আমি যদি তাকে অ্যাসেসমেন্ট করে দেখে নিতে পারি যে আমার রাইট সাইডের মাসেলের টোনটা বেশি আছে, লেফট সাইডের মাসেলের টোনটা কম আছে, এবং সেই হিসেবে আমি তার রাইট সাইডের মাসেলের টোনটাকে থেরাপিউটিক ইন্টারভেনশনের মাধ্যমে, অর্থাৎ হয় ইলেকট্রোথেরাপির মাধ্যমে, অথবা ইলেকট্রোথেরাপি বা এক্সারসাইজ থেরাপির মাধ্যমে, অথবা হাই ভেলোসিটি থ্রাস্টের মাধ্যমে সেটাকে অ্যাডজাস্ট করলাম, করে যে মাসেলটা গ্রুপটা কাজ করছিল না সেটাকে ঠিক করে আনলাম। অর্থাৎ এর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সারসাইজ মানে কিন্তু শুধু স্ট্রেংথেনিং নয়, এক্সারসাইজের মধ্যে একটা নতুন শব্দ আছে, এটা হচ্ছে মোটর কন্ট্রোল। মোটর কন্ট্রোল হচ্ছে আমি সঠিকভাবে এক্সারসাইজটা করতে পারছি কিনা। অর্থাৎ দেখুন, বহু মানুষ বলে কি যে আমি এই এক্সারসাইজটা করছি, আমার কিন্তু মাসেলটা গ্রোথ হচ্ছে না, বা আমি এক্সারসাইজ করছি ঠিক ভালো লাগছে না, বা আমি রেজাল্ট পাচ্ছি না। এটা কিন্তু পুরোটাই হায়ার সেল থেকে বোর্ডের কন্ট্রোল হয়। সেক্ষেত্রে দেখা যায় কি, কিছু মাসেল ইনহিবিট হয়ে যায়। ইনহিবিট মানে কি, সে কাজ করছে না সেটা নয়, কিন্তু তার যতটা অপটিমাম লেভেলে কি কাজ করার কথা সেটা করা হচ্ছে না। এই মোটর কন্ট্রোলের উপরে কিন্তু দাঁড়িয়ে আসে পুরো ফিজিওথেরাপির রিহ্যাবের প্রোগ্রামের একটা বড় অংশ। সেটা হয় এক্সারসাইজ যদি আমি শুধু একজন মানুষকে দেখিয়ে দিই, ধরে কোন একটি মানুষ তার সঙ্গে কোনো ব্যায়ামের সম্পর্কই ছিল না, সে হয়তো আমার ক্লিনিকে আমি তাকে 5 মিনিটের মধ্যে 8-10 খানা এক্সারসাইজ তাকে দেখিয়ে দিলাম। তার পক্ষে কিন্তু খুব মুশকিল, যে মানুষটা কোনোদিনও হয়তো এক্সারসাইজ করেনি, ঠিক 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে সেই ব্যায়ামটাকে শিখে নেওয়া।
রেদার আমি তাকে যদি মোটর কন্ট্রোল করিয়ে তাকে প্রপার ফিজিওথেরাপি ইন্টারভেনশনের মাধ্যমে যে টাইট মাসেল ছিল সেগুলো টোনটাকে নর্মাল করে, বা যে মাসেলগুলো ইনহিবিট ছিল তার টোনটাকে নর্মাল করে তাকে একটা পরিবেশ তৈরি করে দিই, তাকে আমি যখন হোম এক্সারসাইজ দেবো বা তাকে আমি যখন একটা পেন প্রোফাইল ম্যানেজমেন্টের কিছু কিছু বলে দেবো, তার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুব সহজ হয়। খুব মানে এক কথায় বলতে গেলে ঘরে এক্সারসাইজ করে যে সারবে না সেটা নয়, কিন্তু আপনি যদি ফিজিওথেরাপির মাধ্যমে করতে যান সেক্ষেত্রে আপনি একটা স্মার্ট গোল পাবেন। এই স্মার্ট গোলটা রিপ্রেজেন্ট কি করে জানেন তো, সেটা হচ্ছে এস হচ্ছে স্পেসিফিক, আমরা একটা টাইম বলতে পারি। যেমন যে যখন একটা খেলোয়াড়ের ইনজুরি হয় কাগজে বেরোয় যে 6 মাস পরে মাঠে নামবেন, তার পেছনে কিন্তু স্মার্ট গোল আছে। আর হচ্ছে আর রিপ্রেজেন্ট এসে হচ্ছে আপনার যেটা স্পেসিফিক, আর হচ্ছে রিয়েলিস্টিক। একটা তার পেছনে আমরা রিয়েলিস্টিক এক্সারসাইজ করবো। দেখুন বহু ক্ষেত্রে দেখা যায় কি একটা মানুষের আমি তাকে কিছু ব্যায়াম দিলাম সেটা তো করতে পারবে না, তারপর সম্ভবই নয়, তার জন্য তো কাস্টম মেড অর্থাৎ টেইলার মেড কিছু এক্সারসাইজ করতে হবে। এক্ষেত্রে আমরা স্মার্ট গোল ক্রিয়েট করি। স্মার্ট হচ্ছে কি স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এন্ড টাইম ফ্রেম। স্পেসিফিক মানে কি, ধরুন সে মানুষটা কোমর থেকে হাঁটু অব্দি ব্যথা এনেছে, আর কোন একটা মানুষ কোমর থেকে গোড়ালি অব্দি ব্যথা এনেছে, একটা স্পেসিফিক পেন আছে, তার যেহেতু এক্সারসাইজ আলাদা হবে। আচ্ছা, সেই রকম ভাবে এবং অ্যাচিভেবল, আমি তাকে দিয়ে সেই ম্যাপগুলো করাবো যেটা সে অ্যাচিভ করতে পারবে, এবং একটা টাইম ফ্রেম, একটা নির্দিষ্ট সময়গণ্ডির মধ্যে, ধরুন 10 থেকে 15 দিন বা 21 থেকে 28 দিন এরকম একটা মধ্যে আমরা তাকে করিয়ে তাকে একটা হোম প্রোগ্রামে পাঠিয়ে দিই। তখন তিনি সেই এক্সারসাইজটা লাইফ লং করলেন, বা হয়তো থেরাপিস্ট তাকে বললেন যে আপনি হয়তো 1 মাস কি 2 মাস করুন, তারপরে আপনাকে এর অ্যাডভান্স লেভেলে আমরা কিছু এক্সারসাইজ পাল্টে দেবো। এভাবে ঠিক করা। আচ্ছা, এই যে মেরুদণ্ডের ব্যথাটা যেটা এখন বেশিরভাগ মানুষেরই চলছে এবং দীর্ঘদিন থাকছে, এটা কিভাবে ফিজিওথেরাপির মাধ্যমে নির্মূল করা? মেরুদণ্ডের ব্যথার একটা বড় অংশের ফিজিওথেরাপি আছে। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা আগে পেশেন্টকে অ্যানালাইসিস করি যে তার হয়েছেটা কি সমস্যা, তার এক সাইডে পেন নামছে নাকি তার ডেইলি লাইফ এক্সারসাইজ ডেইলি লাইফে ব্যথা হচ্ছে নাকি একটা সার্টেন টাইমের পরে ব্যথা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কোমরের যে ব্যথাগুলো সেগুলো পশ্চারের জন্য, যাতে স্লাউচ পজিশনে বসে আছে বা সে মাটিতে বসে কাজ করছে অনেকক্ষণ, বা সারাদিনই সামনে ঝুঁকে কাজ করছে কিন্তু তার সাথে শরীর চর্চার কোনো সম্পর্কই নেই। তা অধিকাংশ এই যে কোমরে ব্যথাগুলো হয় সেগুলো একটা মানুষ যদি শরীর চর্চা করে, দৈনিক হাঁটাচলা করে অভ্যাস রাখে, বা ঘরেতে যোগ ব্যায়াম করার একটু অভ্যাস রাখেন, তাহলে কিন্তু এখান থেকে সহজে বেরিয়ে আসতে পারে। কিন্তু এর বাইরেও যদি এসব করার পরেও যদি তার কোনোভাবে উপকার হচ্ছে না, অথবা তার এক্সারসাইজ করতে গেলে আপনার ব্যথা বাড়ছে, তখন কিন্তু ফিজিওথেরাপির কাছে এসে আপনাকে কিন্তু দেখতে হবে যে কি কারণে ব্যথাগুলো হচ্ছে। ফার্স্ট অ্যাসেস করে দেখতে হবে যে এর পেছনে কি সত্যি করে মেকানিক্যাল পেন, অর্থাৎ আমাদের ফিজিওথেরাপি রিলেটেড সার্ভিস কি দরকার নাকি সেটা নয়। যদি দেখা যায় ফিজিওথেরাপি রিলেটেড সার্ভিস নয়, সেক্ষেত্রে আমরা তাকে সেই জায়গায় রেফার করে দেবো রিউমাটোলজিস্ট, অর্থোপেডিক্স বা মেডিসিন। সেক্ষেত্রে যদি দেখা যায় তার অন্য কোনো কারণ থেকে ব্যথাগুলো আসছে, ব্লাড রিলেটেড কোনো ইস্যু, বা তার কোনো হেরিডিটারি প্রবলেম হচ্ছে, অন্য কোনো কারণ হচ্ছে, নিওপ্লাজম আছে কিনা। কিন্তু যদি দেখা যায় তার কোমরে ব্যথার সঙ্গে মেকানিক্যাল ব্যাক পেন বা মেকানিক্যাল সার্ভাইকাল পেন এই সমস্তগুলো রিলেটেড আছে, যেটা আমার কাজে কর্মক্ষেত্রে অংশ হিসেবে পড়ছে, তখন আমরা সেখানে সেই রোগীকে অ্যাসেস করে তার মাসেলের টোন চেক করে তার লাইফস্টাইল চেঞ্জ করা বা তাকে হোম এক্সারসাইজ প্রোটোকল দেওয়া, এগুলো ভাবে আমরা কাজ করি। শুনে নিলেন তো, তাহলে ঘরে বসে ভাবছেন যে কিভাবে আপনার এই ছোট ছোট ব্যথার উপশম কিভাবে করা যায়, স্যারের কথাগুলো শুনুন এবং অবশ্যই চলে আসতে হবে কিন্তু ফিজিও কেয়ারে। আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন যাচ্ছে যে এই কম্পিউটারে বসে দীর্ঘ সময় একটা কাজ করা হচ্ছে, তার জন্য অল্প বয়সী বা মাঝবয়সী আপনাদের মধ্যেই কারো হয়তো পেন শুরু হয়েছে, তো তাদের জন্য আপনি কি বলবেন যে কিভাবে এটা উপশম করা সম্ভব? কম্পিউটারে বসে যে পেন গুলো সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই টেক্সট নেই এবং এটা পশ্চার হয়। প্রথম হচ্ছে আপনাকে এরগোনমিক্স ঠিক করতে হবে। এরগোনমিক্স হচ্ছে কি, আপনি যেখানটায় বসে কাজ করছেন আগে দেখতে হবে আপনি কম্পিউটারের যে স্ক্রিন থেকে সঠিক দূরত্ব রাখছেন কিনা নিজের চোখের, নিজের ঘাড়ের, তার সাথে ডেস্কটা কতটা হাইটে আছে, খুব নিচু বা খুব উঁচু কি, যদি সেটা হয় আগে প্রথমে আপনাকে এরগোনমিক্যাল কারেকশনটা করতে হবে। দেন সেইটা যদি ঠিক হয়ে যায় তারপরেও ব্যথা হয়, তখন কিন্তু দেখতে হয় যে অনেকক্ষণ সামনে ঝুঁকে কাজ করে যেন পশ্চারে কি কি চেঞ্জ হচ্ছে, যখন পোক্ট চিহ্ন অর্থাৎ ঘাটটা সামনের দিকে করে এগিয়ে যায়, কারণ সারাক্ষণ আমরা এগিয়ে থেকে কাজ করি এবং কন্টিনিউয়াস কাজ করতে করতে সেক্ষেত্রে কি হয় যে মাসেলগুলো ব্যাক অফ দ্য নেকে যে টোন এক্সেসিভ টোন হচ্ছে, তার জন্য বেসিক কিছু এক্সারসাইজেস কিন্তু
ঘুম থেকে উঠে সকালবেলা বা ইভিনিং এ করতে হবে। কারণ দুভাবে করা যায়, দেখুন একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে আপনি যদি মাসেল স্ট্রেংথ ডেভেলপ করেন। একটা হচ্ছে আপনি এড়িয়ে গেলেন যে আমি এভাবে বসবো না, আর একটা ভাবে আমরা কাজ করতে পারি যে মাসেলটাকে এতটাই স্ট্রেংথ করলাম বা আমি সেই পশ্চাটাকে রোজ সকালে মেনটেন করছি বা এক্সারসাইজেস করছি, তাতে আমি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবো, আমার ব্যথা হবে না। কিন্তু শেষে একটাই কথা, যারা কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ কাজ করেন তাদেরকে কিন্তু অন্তত দিনে 10 থেকে 15 মিনিট সেলফ কেয়ার হিসেবে কিছু এক্সারসাইজ করতেই হবে, এটা বাধ্যতামূলক। নয়তো কিন্তু শরীর অতটা পরিশ্রম, আমরা বুঝতে পারি যে কম্পিউটার সামনে বসে থাকা কাজ করতে করতে বোঝা যায় না, কিন্তু একটা মানুষ যখন দিনে 8 ঘন্টা 9 ঘন্টা কি 12 ঘন্টা কাজ করছে তার কিন্তু অনেকটাই পরিশ্রম হয়। যেহেতু সে অন্য মনস্ক থেকে যায়, কাজের দিকে মনটা থেকে যায়, শুধু কাজের দিকে মন থাকার জন্য পেশির উপরে যে লোড গুলো বোঝে সেগুলো কিন্তু বোঝা যায় না, এবং যখন ব্যথা শুরু হয় তখন কিন্তু হয়তো অনেকটা দেরি হয়ে গেছে, তখন তো আর কোনোভাবেই সম্ভব নয়। তখন আবার আপনাকে একটা রিহ্যাব প্রোটোকলে ঢুকতে হবে, তখন একটা ফিজিও রিহ্যাবে ঢুকতে হবে। কিন্তু আপনি খুব সহজে এগুলো কিন্তু প্রিভেন্ট করতে পারেন যদি কিছু এক্সারসাইজ ঘরোয়া আপনি করেন। আচ্ছা আচ্ছা, ফিজিও কেয়ার এন্ড কিওর এটা আপনার নিজস্ব প্রতিষ্ঠান এবং এটা হচ্ছে সরকারি রেজিস্টার্ড। তো এই ফিজিও কেয়ার এন্ড কিওরের বিশেষত্ব কি রয়েছে? দেখুন, আমরা বর্ধমান শহরে প্রথম ফিজিওথেরাপি সেটআপ যেখানে একসাথে তাহলে আমরা সব রকম পরিষেবা নিচ্ছি। যেরকম আমাদের এখানে কিছু ইউনিক জিনিস আছে, যেরকম আমরা রোবোটিক স্পাইনাল ডিকম্প্রেশন আমাদের ক্লিনিকে আছে। এই পরিষেবাগুলোই যদি একটু আপনি যারা পডকাস্ট শুনছে তাদের উদ্দেশ্যে বলে দেন। এই রোবোটিক স্পাইনাল ডিকম্প্রেশন আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমাদের যে সমস্ত মানুষদের কোমরে বা ঘাড়ে স্পাইনে কম্প্রেশন হয়, যেটা অনেক সময় দেখবেন যে আমরা সহজ ভাষায় বলি গ্যাপ কমে গেছে বা কোমরের ডিস্ক সরে গেছে, কেউ পা দিয়ে ব্যথা নামছে বা ঘাট থেকে হাতের দিকে যন্ত্রণা নেমে আসছে, সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইস ভালো কাজ করে। তার সাথে কারেকশন এক্সারসাইজ এগুলো রয়েছে। তাছাড়া আমাদের কাছে এই ক্লিনিকে নন ওয়েট বিয়ারিং আমাদের যে গেট ট্রেনার, অর্থাৎ প্যারালাইসিসের পরে যখন কোনো মানুষরা হাঁটতে পারেন না বা হাঁটা চলার মধ্যে অনেকটা দুর্বলতা থাকে, তখন কিন্তু সেই মানুষটাকে আমরা কিন্তু সাপোর্টেড হ্যাঙ্গিং করে বা তার ওয়েট বিয়ারিংটাকে মেশিনের মাধ্যমে দিয়ে তাকে আমরা ট্রেডমিলে হাঁটাতে পারি। তার সাথে অধিকাংশ উন্নত মডেল আছে। প্রথম এর মাঝখানে একটা কথা বলা যে দেখুন, আমরা এখনকার যুগে আইএফটি, আল্ট্রাসাউন্ড, লেজার, তারপরে আমাদের টেন্স, এইসব মেশিনগুলোর নাম শুনে শুনে অভ্যস্ত, কিন্তু এর পেছনে একখানা জিনিস আমরা ঠিক জানি না যে মেশিনগুলো ঠিক এক্স্যাক্টলি কোন প্যারামিটারে দিচ্ছে। যে বাজারে যে মেশিনগুলো বহু ক্ষেত্রে পাওয়া যায় তার কিন্তু অনেক ক্ষেত্রে মাপকাঠি হয় না, যে সে কোন কোম্পানি তাকে দিয়ে গেল বা সে কি আদৌ ফ্রিকোয়েন্সি গুলো দিচ্ছে কিনা। দেখবেন বহু মানুষ বলে আমি 20 দিন আইএফটি করেছি বা 15 দিন টেন্স নিয়েছি, আমার খুব একটা উপকার হয়নি। এবারে আগে দেখতে হবে যে সেই যে মেশিনগুলো থেকে সে নিয়েছে তার কি এফডিএ বা তার কি ভারত সরকারের যে সমস্ত মান্যতাগুলো সেগুলো আছে কিনা, বা সে কোনো রেজিস্টার্ড কোম্পানি থেকে নিয়েছে কিনা। তারপরে কিন্তু আমাদের কিন্তু এই পরিষেবাগুলো নিতে হয়, নয়তো হিতে বিপরীত হতে পারে। এরকম হয় যে বহু ক্রনিক পেইনে ফিজিওথেরাপি করলাম, রেজাল্ট হয়তো পেতে দেরি হচ্ছে, কিন্তু সঠিক মডেলিটিস আপনি যদি না নেন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়। বহু ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু রয়েছে যে পেশেন্ট এসেছে একরকম কন্ডিশনে, তার সে হিস্ট্রি দিয়েছে যে সে কোনো সেই সেরকম ভাবে কোনো স্বীকৃত কোম্পানির কোনো মডেলিস নেয়নি, তার ব্যথা বেড়ে গেছে অনেকটা বা তার আরো ক্ষতি হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। যে সমস্ত রোগীরা ফিজিওথেরাপি পরিষেবা নিচ্ছেন তাদেরকে সচেতন থাকতে হবে এবং খোলাখুলি থেরাপিস্টদের কাছে বা যে ক্লিনিকে তারা যাবেন পরিষেবা নিতে তাদের সম্পর্কে কথা বলে জেনে নিতে হবে, যে যাচাই করে নিতে হবে যে সে কি রকম কি ব্যবহার হচ্ছে। তাহলে জানলেন তো যে কেন আসবেন ফিজিও কেয়ার এন্ড কিওরে। এখানে কিন্তু অনেক কিছু পরিষেবা আপনারা কিন্তু অতি সহজেই কিন্তু পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা অল্প বয়সী, মাঝ বয়সী, বিভিন্ন বয়সী বিভিন্ন রোগ ব্যথা উপশমের কথা ভাবলাম, কিন্তু এবার আমরা মেন যেটা হচ্ছে বয়স্ক মানুষের ক্ষেত্রে তাদের বয়স্কজনিত কারণে বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে, সেই ধরনের ব্যথাগুলো কিভাবে উপশম ঘটাবে ফিজিওথেরাপি, এই বিষয়ে যদি আপনার মন্তব্য কিছু থাকে। বয়স্ক মানুষদের ব্যথাকে আমরা যদি একটা ক্যাটাগরিতে বলি সেটা হচ্ছে জেরিয়াট্রিক ফিজিওথেরাপি। বয়স্ক মানুষদের মধ্যে যেটা সব থেকে বেশি হয় তাদের শরীরে মাসেল লস, সার্কোপেনিয়া হয়, তারপর অস্টিওপোরোসিস বা অস্টিওপেনি এগুলো থাকে। অর্থাৎ বোন এন্ড জয়েন্ট হেলথ কিন্তু ভালো রাখা খুব দরকার। এই বোন এন্ড জয়েন্ট হেলথ রাখতে গিয়ে, হেলথটাকে যদি মেনটেন রাখতে হয়, তাহলে আপনার কিন্তু সঠিক ক্যালসিয়াম বা
ম্যাগনেসিয়াম, তার সাথে ভিটামিন B12, এই সমস্ত প্রপোর্শন গুলো কিন্তু মেনটেন রাখতে হবে। এর বাইরে চললো যে সার্কোপেনিয়া অর্থাৎ যে মাসেল লস, তার জন্য কিন্তু রেগুলার এক্সারসাইজেস করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ওয়েট ট্রেনিং করা বেটার। তবে আমরা কি ডাম্বেল বা বারবেল বলি? আমি ব্যক্তিগতভাবে আমি প্রেফার করি যদি কোনো মানুষ কোনোদিনও হয়তো ডাম্বেল বা বারবেল দিয়ে কাজ করেননি, তারা যদি রেজিস্ট্যান্স ব্যান্ডে কাজ করেন, বডি ওয়েটটাকেই একটু নিজের মাসেল ট্রেনিং এর জন্য ব্যবহার করেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং এর বাইরে আরো একটা জিনিস যেটা হচ্ছে ব্যালেন্স। এজেড পার্সন অর্থাৎ জেরিয়াট্রিক পপুলেশনে কিন্তু মানুষদের ব্যালেন্স একটা খুব বড় সমস্যা, যে তারা পড়ে যান, ট্রমা হয়। এই পড়ে যাওয়া বা ইনজুরি থেকে বেঁচে যাওয়া প্রিভেনশন টেকনিকের জন্য কিন্তু সঠিক ফুটওয়্যার খুব দরকার। যেন বহুদিন ধরে জুতোটা পরছেন, হয়তো তলাটা একদম পাতলা বা মসৃণ হয়ে গেছে, সেটা কিন্তু পাল্টাতে হবে। এবং ঘরে কিছু প্যাটার্ন পাল্টাতে হয়, যে রেলিং, শক্ত রেলিং লাগানো বা টয়লেট বাথরুমের মধ্যে যেখানে সবসময় পায়ের তলায় জল থাকে বা সাবান থাকে, যেখানে স্লিপারি সারফেস থাকে, সেখানে তো বাথরুমের সারফেসটার মধ্যে চেঞ্জ করা, যে টাইলস গুলোকে পাল্টে দেওয়া বা সেরকম রেল গার্ড লাগানো। অর্থাৎ প্রিভেনশনের জন্য কিন্তু শুধু মাসেলের স্ট্রেংথ বা এক্সারসাইজ এগুলো কিন্তু বয়স্ক মানুষদের জন্য নয়, চ্যালেঞ্জ কিন্তু ব্যালেন্স থেকেও আসে। ব্যালেন্স ট্রেনিং, রেগুলার ব্যালেন্স ট্রেনিং আমাদের এই ফিজিওথেরাপি ব্যালেন্স রিহ্যাবের একটা আলাদা প্রোটোকল আছে। আমরা এখানে আলাদা একটা পার্ট আছে আমাদের ব্যালেন্স রিহ্যাবের জন্য, এবং আমাদের এখানে বহু জেরিয়াট্রিক পেশেন্টরা আসে যারা শুধু ব্যালেন্স রিহ্যাব করতে আসে, এবং ভিজুয়াল, অডিটাল এবং আমাদের বহু ক্ষেত্রে ব্যালেন্সের যে গ্রেডেশন গুলো হয় সেই গ্রেডেশন ভিত্তিকে আমরা কিন্তু এখানে রিহ্যাব করাই। ব্যালেন্স, মাসেল স্ট্রেংথেনিং এবং ফুল রেঞ্জ অফ জয়েন্টের ফুল রেঞ্জটাকে মেনটেন করলে কিন্তু ওই জেরিয়াট্রিক পপুলেশনে যে মানুষজনেরা আছেন তারা অনেকটা উপকার লাভ করবেন। আচ্ছা, দীর্ঘদিনের ব্যথা কিভাবে উপশম ঘটবে ফিজিওথেরাপির মাধ্যমে? মানে কোনো মানুষের ধরুন একটা ব্যথাটা কন্টিনিউয়াসলি 6 মান্থ বা 7 মান্থস ধরে চলে যাচ্ছে, মেডিসিন নিচ্ছে, বাট কোনোভাবে রিমুভ হচ্ছে না, এটা কি সম্ভব ফিজিওথেরাপির মাধ্যমে? দেখুন, ক্রনিক পেনে শুধুমাত্র তো ফিজিওথেরাপি কাজ করে না। ক্রনিক পেনের ক্ষেত্রে পেশেন্টের সাইকোলজি কাজ করে, পেশেন্টের নিউট্রিশন কাজ করে, তার মাসেল স্ট্রেংথ কাজ করে, তার জয়েন্টের বায়োমেকানিক্স কাজ করে। অর্থাৎ নিউট্রিশন পোর্শন একজন স্পেশালিস্টের কাছে যেতে হবে, বা একটা সাইকোলজিক্যাল জায়গা থেকে তার পেন আসে, ইমোশনাল পেন হয়, সেক্ষেত্রে একজন ভালো সাইকোলজিস্টের সাথে কথা বলতে হবে। তারপরে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে জয়েন্টের যে কোনো মানে অ্যালাইনমেন্ট, মাসেলের স্ট্রেংথ, সেগুলোকে কিন্তু অ্যাসেসমেন্ট করে আমরা খুব সহজেই কিন্তু একটা আমব্রেলা লাইক রিহ্যাব প্রোগ্রাম করে পেশেন্টকে কিন্তু এখান থেকে সুস্থ করতে পারি। অর্থাৎ শুধু এক্সারসাইজ, শুধু বায়োমেকানিক্যাল কারেকশন কিন্তু ক্রনিক পেনে কাজ করে না। প্রপার থেরাপি, প্রপার নিউট্রিশন এবং তার সাথে প্রপার ইমোশনাল ম্যানেজমেন্ট, এই সবকটাই কিন্তু দরকার হচ্ছে ক্রনিক পেন থেকে। মানে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা সাইকেল। সাইকেল, কারণ যে কোনো ক্রনিক পেনের পেশেন্টকে ডিপ্রেশনে এনে দেয়, এবং যখন এটা মানুষ ডিপ্রেশনে চলে আসে তার মধ্যে কিছু কেমিক্যাল চেঞ্জ হতে শুরু করে, হরমোনাল ইমব্যালেন্স হতে শুরু করে, অথবা তার হয়তো কোনো ব্যাকগ্রাউন্ড আছে যেখান থেকে সে ডিপ্রেশনে থাকছে, এবং তার সাথে হয়তো সে হয়তো প্রপার নিউট্রিশন নিচ্ছে না, সে তো খুব জাঙ্ককারী খাবার খাচ্ছে, আর সেই খাবারগুলোকে এমন একটা সময় খাচ্ছে যখন হয়তো সেই সময়গুলো সেই খাবারটা খাওয়া সঠিক সময় নয়, ভুল সময় খাচ্ছে সেরকম ভাবে। সেগুলো সেই স্পেশালিস্টরা ভালো বলতে পারবেন। যারা এই পডকাস্টটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, শ্রোতাদের উদ্দেশ্যে, যে আপনার মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করবেন। আপনার ওই প্রশ্নগুলোই আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। একজন প্রেগন্যান্সি মানে মহিলার কথা বলছি, যে তাদেরও বিভিন্ন ধরনের প্রবলেম থাকে সেই পিরিয়ডে, তো সেখানে কি ফিজিওথেরাপির মাধ্যমে কোনোভাবে কিছু ঘটানো সম্ভব, সেটা যদি আপনি একটু শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। যখন প্রেগন্যান্সি থাকে তখন শরীরের মধ্যে কিছু হরমোনাল চেঞ্জেস হয় এবং তার লিগামেন্ট ইনস্টেবিলিটি হতে পারে, বহু ওমেনদের ব্যথা হয়, এবং তখন সঠিক অ্যাসেসমেন্ট করে তখন সেই মায়েদেরকে এক্সারসাইজ করালে কিন্তু খুব সহজেই তারা সেই ব্যথাগুলো থেকে, যেহেতু প্রেগন্যান্সি পিরিয়ডে সেই মেডিকেশন অনেক রেস্ট্রিকশন থাকে, যে তখন যিনি গর্ভাবস্থায় থাকেন সেসব মায়েদের ফিজিওথেরাপি কিন্তু এক্সারসাইজের সঠিক ফাসা ম্যানেজমেন্ট বা নিউরাল মোবিলাইজেশন এই সমস্ত করে, বা টেপিং, কাইনেসিও টেপ বা সাপোর্ট দিয়ে কিন্তু প্রেগন্যান্সি চলাকালীন যে ব্যথাগুলো হয় বা ব্যথা না থাকলে ওভারঅল হেলথ, অর্থাৎ তার যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে কিন্তু ভালোভাবে ফিজিওথেরাপি কাজ করে।
অসাধারণ অনেক কিছু তথ্যই এত আপনি সহজ সরল করে মানে বলে দিচ্ছেন, যেগুলো আমার শুধু নয়, পর্দার ওপারে যারা শ্রোতা আছে তাদেরও বেশ ভালো লাগছে আশা করছি। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? অ্যাজ এ গ্রস আমরা বলি যে যদি আপনি দৈনিক এক্সারসাইজেস করেন এবং পশ্চারটাকে অন্তত মেনটেন করেন, সঠিক পশ্চার মেনটেন যদি করে রাখা হয়, তাহলে কিন্তু এই বড় সমস্যাগুলো কিন্তু খুব বড়ভাবে আমাদের কাছে আসে না। যেগুলোকে আমরা দেখি যে বড় সমস্যা, এগুলো কিন্তু কোনো না কোনো ভাবে খুব ছোট থেকে উৎপত্তি হয়েছে। অধিকাংশ যে কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, এগুলো কিন্তু একদম টুকটুক করে শুরু হয় এবং প্রথমেই যদি আমরা এই জায়গাগুলোকে ম্যানেজ করতে পারি, তাকে সঠিক পশ্চার মেনটেন করিয়ে স্ট্রেংথেনিং করানো যেতে পারে বা সেই সময় থেকে থেরাপিউটিক ইন্টারভেনশন করা হয়, তাহলে কিন্তু এই রোগগুলো এতটা বড় হবে না এবং যেটা আপনাকে বা কোনো মানুষকে বছরের পর বছর কষ্ট দিচ্ছে, সেগুলো কিন্তু শুরুতেই নির্মূল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া তো একটা বিশাল প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আপনি জনসাধারণের কাছে সচেতনতামূলক কি বার্তা দিতে চান এই মুহূর্তে? সচেতনতামূলক বার্তা দিতে গেলে প্রথম হচ্ছে সঠিক ফিজিওথেরাপি নির্বাচন করা, যেটা প্রথমে আমরা বলে আসি যে আপনাকে কিন্তু প্রথমে একজন ব্যাচেলর ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, যিনি ইউজিসি স্বীকৃত কোন একটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। এটা প্রথম। দ্বিতীয় কথা, তিনি যে কাজ করছেন, তিনি যে মডেলিটিস গুলো ইউজ করছেন, তার মান্যতা প্রাপ্তটা কিন্তু আপনাকে দেখে দিতে হবে যে সেই কিরকম ভাবে দিচ্ছে। এবং আরো একটা কথা, বহু মানুষ কিন্তু একটা ফিক্সড করে নেয় যে আমি 10 দিন কি 15 দিনের মধ্যেই সারবো, প্রকৃত হয় না। দেখা যাচ্ছে সে আগেও সারলো অথবা পরেও সারলো, অর্থাৎ একদম যেটা ফিক্সড মাইন্ডসেট চলে 10 ডেজ বা 14 ডেজ, এই জিনিসটা কিন্তু খুব একটা ভিত্তি নেই, যেটা খুব বহুল পরিচিত বাজারে। যে আমি নিজেই বলছি যে আমরা বহু প্রেসক্রিপশন এরকম আছে যে 10 ডেজ আল্ট্রাসাউন্ড আইএফটি, মানে কোনো মানুষ 3 মাসের ব্যথা তো তার একই ট্রিটমেন্ট, তার 6 মাসের ব্যথা তো একই ট্রিটমেন্ট। এটা কিন্তু খুব একটা বিজ্ঞানসম্মত নয়। খুব একটা বিজ্ঞানসম্মত নয়। আপনাকে সব ফিজিওথেরাপিস্টের সাথে আলোচনা করতে হবে যে সারতে কতদিন মতো লাগতে পারে এবং কতটা রিকভারি হবে এবং কতদিন আমাকে হোম এক্সারসাইজ প্রোটোকলে থাকতে হবে। এই সব মিলিয়ে কিন্তু এই সচেতনতাগুলো কিন্তু খুব ভীষণ দরকার। সময় তো স্রোতের মতোই বয়ে যায়, তাই আজকের পডকাস্টের ঠিক সময় শেষ সীমায় আমরা এসে পৌঁছেছি। ধন্যবাদ জানাই আপনাকে যে এত সুন্দর, এত জটিল তথ্যগুলো এত সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরলেন। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা ধৈর্য ধরে এই পডকাস্টটি দেখছেন এবং সাথে থাকতে হবে আগামী এপিসোডের জন্য। জানুন, চিনুন, যাচাই করুন, জানেন কি? ইনিশিয়েটিভ বাই ইউজেবল ডিজিটাল প্রাইভেট লিমিটেড। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বাড়ির পরিবারকেও ভালো রাখো। নমস্কার। ফিজিওথেরাপি কি?